আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। সবাই বাড়িতে থেকেই পড়াশোনা চালিয়ে যাও। আজকে আমরা ক্লাস 6-এর ষষ্ঠ শ্রেণীর ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের যে 10 নম্বর অধ্যায় জীববৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ, এই টপিক নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সবাই খাতা পেন নিয়ে বসে পড়ো পড়াশোনার জন্য। এই চ্যাপ্টার আলোচনা করার শেষে তোমাদের বিষয়ে যাবতীয় প্রশ্ন, কৌতূহল, যে কোনো জিজ্ঞাসা তোমরা আমাকে পরে করতে পারো। আমরা চেষ্টা করব সেগুলোর সঠিক আলোচনার, সঠিক জবাব দেওয়ার। তো অধ্যায়ের নাম হচ্ছে জীববৈচিত্র্য। তাহলে আমাদেরকে প্রথমেই জানা উচিত জীব কি বা সজীব বলতে কী বোঝো। যাদের জীবন আছে তারাই জীব। যাদের চলন গমন, জনন, বংশবৃদ্ধি, বিপাক ইত্যাদি জৈবিক ক্রিয়া হয়, তারাই হচ্ছে জীব। অর্থাৎ সজীব বা জীবের যে কাজগুলো বা যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো আমাদের পয়েন্ট করে লিখতে হবে যে সজীবের বা জীবদের কী কী বৈশিষ্ট্য থাকে। বিপাক থেকে শুরু করে বিপাক, জনন, বংশবৃদ্ধি, বৃদ্ধি, চলনগমন, পুষ্টি, উত্তেজনায় সাড়া দেওয়া, এগুলো হচ্ছে সজীবের বৈশিষ্ট্য। সজীবের উদাহরণ যদি বলি, যে কোনো উদ্ভিদ, যে কোনো প্রাণী, যে কোনো পোকামাকড়, যে কোনো অণুবীক্ষণিক জীব, তারা সবাই সজীব। এবার আমরা আসছি জীব বৈচিত্র্য কী। জীব বৈচিত্র্য কাকে বলে না, পৃথিবীতে মোট কত রকমের জীব আছে। আমরা যদি এখন ভাবি বা প্রশ্ন করি যে মোট কতগুলো জীব আছে সংখ্যায় গোটা পৃথিবীতে, এ গোনা অসম্ভব, ইম্পসিবল। সুতরাং কত ধরনের জীব আছে সেটা আমরা গোনা যেতে পারে। যেমন মানুষ এক ধরনের জীব, বাঘ এক ধরনের জীব, আম গাছ এক ধরনের জীব, জাম গাছ এক ধরনের জীব, ঘাস এক ধরনের জীব, ধান গাছ এক ধরনের জীব, আরশোলা এক ধরনের জীব, পিঁপড়ে এক ধরনের জীব, কেন্ন এক ধরনের জীব, মশা এক ধরনের জীব। এগুলো হচ্ছে এক একটা ধরনের জীব। সেই রকম গোটা পৃথিবীতে 3 কোটি বা তার বেশি জীব আছে, 3 কোটি বা তার বেশি ধরনের জীব আছে। তাহলে জীববৈচিত্র্য কাকে বলে না, কোনো একটা নির্দিষ্ট জায়গায়, কোনো একটা নির্দিষ্ট স্থানে, গোটা পৃথিবীতে তো আমরা কত ধরনের জীব আছে সেটা বলতে পারবো না। ছোট, যে কোনো ছোট জায়গায়, ছোট বলতে কত না, একটা দেশ হতে পারে, একটা রাজ্য হতে পারে, সেই রকম কোনো ছোট জায়গায়, বা একটা মহাদেশ হতে পারে, কয়েকটা দেশ নিয়ে, সেই রকম কোনো ছোট জায়গায় কত রকমের জীব পাওয়া যায়। উদ্ভিদ, প্রাণী, আণুবীক্ষণিক জীব মিলিয়ে কত রকমের জীব পাওয়া যায়, সেটাকে বলা হয় জীববৈচিত্র্য। সেই জায়গার জীববৈচিত্র্য। কোনো জায়গার জীববৈচিত্র্য বেশি মানে সেই জায়গার জীব সংখ্যা, জীবের যে ধরন, সেগুলো বেশি। কোনো জায়গায় জীববৈচিত্র্য কম, কথার অর্থ হচ্ছে সেই জায়গায়, কোনো জায়গায় জীববৈচিত্র্য কম বলতে আমরা বুঝবো যে ওই জায়গায় কম ধরনের, কম রকমের জীব পাওয়া যায়, তাহলে জীববৈচিত্র্য কম সেখানে। এবার আমরা আসছি প্রজাতি কাকে বলে। প্রজাতি কথার মানে হচ্ছে যে একই বৈশিষ্ট্য সম্পন্ন বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন জীবকে বলা হয় প্রজাতি। অর্থাৎ ওই বৈশিষ্ট্যগুলো আর অন্য কোনো জীবে থাকবে না, একমাত্র ওই জীবটাতেই থাকবে, ওই প্রজাতিতেই থাকবে। অন্য কোনো বৈশিষ্ট্য থাকলে তখন সেটা অন্য প্রজাতি হয়ে গেল। সুতরাং ওই বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন যে জীব, তাকে বলা হয় প্রজাতি। যেমন বাঘের বিভিন্ন প্রজাতি আছে, চিতাবাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, নেকড়ে বাঘ, সাদা বাঘ আছে,
হলুদ ডোরাকাটা বাঘ আছে, সেগুলো এক একটা ধরনের এক একটা প্রজাতি। তাহলে এই যে এত সংখ্যক জীব গোটা পৃথিবীতে, সেই জীবগুলো কোন কোন জায়গায় কি কি নামে পরিচিত, সেগুলো আমরা কিভাবে চিনব, কিভাবে জানবো? এখানে আমরা একটা বলছি, বাঘকে বলা হচ্ছে বাঘ, অন্য কোনো জায়গায় শের, অন্য কোনো জায়গায় টাইগার। তেমনি আম গাছকে আম, ম্যাঙ্গো বা অন্য কিছু, সেগুলোর নামে আমরা জানি। বিভিন্ন দেশে বিভিন্ন রকম নাম, একটা উদ্ভিদ বা প্রাণীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম। সেই জন্য কী করলো বিজ্ঞানীরা অনেক দিন আগে, জীববিজ্ঞানীরা ওনারা ভাবলেন যে তাহলে এমন একটা নাম দেওয়া হোক, কোনো একটা নির্দিষ্ট উদ্ভিদ বা প্রাণীর এমন একটা নির্দিষ্ট নাম দেওয়া হোক যে নামটা গোটা পৃথিবী জুড়ে একই নামে চিনবে। অর্থাৎ এখন যদি বলি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা বা ম্যাঞ্জিফেরা ইন্ডিকা, তাহলে এই নামে ওই আম গাছটাকে গোটা পৃথিবী নামে চেনে, গোটা পৃথিবীর একই জায়গায় ওই আম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা নামেই চেনে। এখন যদি রয়্যাল বেঙ্গল টাইগারের যে বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা টাইগ্রিস আমরা যদি বলি, গোটা পৃথিবীতে প্যান্থেরা টাইগ্রিস বললে এটাই চিনবে। কিন্তু বাঘ যদি বলি গোটা পৃথিবীতে নাও জানতে পারে, কারণ বাংলায় বাঘ বলা হচ্ছে। অন্য কোনো যে ধরনের যারা যে সমস্ত ভাষায় বাংলা ভাষা জানে না তারা জানবে না, কিন্তু ওদের কাছে যদি আমরা বলি প্যান্থেরা টাইগ্রিস, সে জানবে। কোনো বিজ্ঞানী, কোনো শিক্ষিত ব্যক্তি কাছে যদি আমরা বলি যে প্যান্থেরা টাইগ্রিস, তাহলে সে জানবে যে প্যান্থেরা টাইগ্রিস মানে বাঘ। তখন থেকেই শুরু হলো গোটা জীব রাজ্যের জীব জগতে শ্রেণী বিভাগ করা। এই যে পদ্ধতি বিন্যাস করা, শ্রেণী বিন্যাস করা গোটা জীব জগৎকে, এই পদ্ধতিকে বলা হয় বিন্যাস বিধি বা ট্যাক্সোনমি। গোটা জীব জগৎটাকে আমরা 6টি ভাগে ভাগ করেছি। 6টি ভাগে ভাগ করেছি। কি কি? উদ্ভিদ, প্রাণী, ছত্রাক, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ক্রোমিস্টা। উদ্ভিদের যদি বৈশিষ্ট্য আমরা বলি, ক্লোরোফিল, অর্থাৎ প্লাস্টিক থাকবে, ক্লোরোফিল থাকবে, সেই জন্য তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে সালোকসংশ্লেষ পদ্ধতিতে, সেই জন্য তারা স্বভোজী। আর উদ্ভিদের কোষে কি থাকে? কোষ প্রাচীর থাকে, সেই জন্য উদ্ভিদের যে কোষ অর্থাৎ উদ্ভিদের যে বাহ্যিক আবরণ সেটা খুব শক্ত হয় প্রাণীদের থেকে। সেই জন্য সাধারণত উদ্ভিদেরা প্রাণীদের থেকে অনেক শক্তপোক্ত, কারণ এদের বাড়তি একটা কোষ প্রাচীর থাকে প্রাণীদের তুলনায়। আর কি না, বেশিরভাগ উদ্ভিদ গমনে সক্ষম। এই বিশেষ বিশেষ বৈশিষ্ট্য উদ্ভিদে থাকে। এরপরে আমরা আসছি প্রাণী। প্রাণীদের কি না, কোষ প্রাচীর থাকে না, ওদের শুধু কোষ পর্দা থাকে, ওদের ক্লোরোফিল থাকে না, সেই জন্য কী হয়, ওরা পরভোজী। অর্থাৎ উদ্ভিদ বাদ দিয়ে, সবুজ উদ্ভিদ বাদ দিয়ে বাকিদেরকে সবাইকেই আমরা পরভোজী, পুষ্টি পদ্ধতি অনুযায়ী তাদেরকে আমরা সবাইকে পরভোজী বলতে পারি। কেন না, তারা খাদ্যের জন্য, পুষ্টির জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এরপরে আমরা আসছি ছত্রাক। ছত্রাকও উদ্ভিদের বৈশিষ্ট্য তো আছেই, কোষ প্রাচীরটা কিছুটা, আর এরা গমন করতে পারে না। কিছু কিছু উদ্ভিদ গমন করতে পারে, কিছু কিছু ছত্রাক গমন করতে পারে। এদের কি ক্লোরোফিল থাকে না, বিশেষ বৈশিষ্ট্য, ক্লোরোফিল থাকে না, যার জন্য এদের রং বর্ণহীন বা অন্য রঙের হয়। এরা নিজেরা খাদ্য তৈরি করতে পারে না, সেই জন্য এরা কী করে না, মরা পচা গলা কোনো বস্তুর ওপরে জন্মায়, সেখান থেকে খাদ্য গ্রহণ করে, পুষ্টি সংগ্রহ করে, তারা হচ্ছে ছত্রাক। এরপর আমরা আসছি ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়ার কোষ হচ্ছে প্রোক্যারিওটিক। আমরা প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সম্পর্কে উঁচু ক্লাসে আরও ভালো করে জানবো। প্রোক্যারিওটিক মানে হচ্ছে যাদের নিউক্লিয়াস এবং কোষের গঠন উন্নত নয়, আদি প্রকৃতির, অনেক যখন উন্নত নয়, অনুন্নত, অর্থাৎ পর্দা ঘেরা কোষাঙ্গাণু থাকবে না, নিউক্লিয়াস উন্নত নয়, সেটা হচ্ছে প্রোক্যারিওটিক। আর যেখানে ইউক্যারিওটিক মানে যেখানে উন্নত কোষগুলো, যেখানে কোষ পর্দা ঘেরা অঙ্গাণু থাকবে, নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসের মধ্যে সুগঠিত জিন থাকবে, ক্রোমোজোম থাকবে, সেগুলো হচ্ছে ইউক্যারিওটিক। এইগুলো সম্পর্কে আমরা প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক সম্পর্কে আমরা উঁচু ক্লাসে আরও ভালো করে জানবো। এরপরে আমরা আসছি প্রোটোজোয়া। প্রোটোজোয়ার বৈশিষ্ট্য কিছুটা প্রাণীর সঙ্গে সাদৃশ্য। এদেরও ক্লোরোফিল থাকে না, কোষ পর্দা থাকে, এদেরও কোষ প্রাচীর থাকে না, আর
এরা সাধারণত আনুবীক্ষণিক, এরা রোগ সৃষ্টিকারী হয়, এরা পুষ্টির জন্য, খাদ্যের জন্য অন্য কারোর উপর নির্ভরশীল, এবং এরা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা এককোষী, এদের একটাই মাত্র কোষ নিয়ে গঠিত। এর আগে যেগুলো পড়লাম উদ্ভিদ, প্রাণী, ছত্রাক, ব্যাকটেরিয়া, এরা এককোষী, বহুকোষী দুই হতে পারে, আর প্রোটোজোয়া এককোষী। আর লাস্ট ওয়ান, আরেকটা শেষে যে একটা বাকি আছে সেটা হচ্ছে ক্রোমিস্টা, এটাও কিন্তু এককোষী, সাধারণত এককোষী। এর মধ্যে একটা ক্লোরোফিল থাকে, ক্রোমিস্টার মধ্যে ক্লোরোফিল থাকে উদ্ভিদের মতো। এরা সাধারণত সামুদ্রিক শ্যাওলার মতো এক ধরনের জীব, উদ্ভিদের মতো এক ধরনের জীব, এরাও আণুবীক্ষণিক, এরা হচ্ছে ক্রোমিস্টা। এবারে আমরা উদ্ভিদের ভাগটাকে পরে করব, এখন গোটা প্রাণী রাজ্যটাকে ভাগ করছি। প্রাণীটাকে যদি প্রথম ভাগ আমরা বলি আর্থ্রোপোডা, প্রথম ভাগ আর্থ্রোপোডা, অর্থাৎ এদের গোটা দেহ, সারা দেহ খণ্ড খণ্ড, হাত, পা, সুর, খণ্ড খণ্ড উপাঙ্গ দিয়ে তৈরি। উদাহরণ মাকড়সা, চিংড়ি, বিভিন্ন পোকামাকড়। তারপরেটা হচ্ছে মোলাস্কা। মোলাস্কা মানে যাদের দেহটা বাইরের শক্ত খোলকের মধ্যে গোটা নরম মাংসের যে দেহ সেটা লুকানো থাকে। উদাহরণ হচ্ছে শামুক, ঝিনুক, অক্টোপাস ইত্যাদি। তারপরে আসছি আমরা অ্যানিলিডা। অ্যানিলিডা মানে এদের সারা দেহ আংটির মতো অংশ দিয়ে তৈরি, নলের মতো একটা সুতো বা মোটা দড়ির মতো অংশ দিয়ে তৈরি। প্রত্যেকটা যে আংটির মতো অংশ দিয়ে ভাগ করা যায় গোটা দেহটাকে, সেই অংশগুলোর মধ্যে আলাদা আলাদা করে রেচনতন্ত্র, জননতন্ত্র থাকে। এরা হচ্ছে অ্যানিলিডা, যেমন কেঁচো, যোগ। এরপর আমরা আসছি অ্যাস্কেলহেলমিনথিস এবং প্লাটিহেলমিনথিস, এই দুটো পরপর ভাগ। এই ভাগ দুটোকে কৃমি বলা হয়। অ্যাস্কেলহেলমিনথিস মানে হচ্ছে গোল কৃমি, আর প্লাটিহেলমিনথিস মানে চ্যাপ্টা কৃমি। এরপর লাস্ট আরেকটা আসছি আমরা একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা এদের সারা দেহে কাঁটা থাকে, আর এদের মুখটা যার মাধ্যমে এরা খাদ্য গ্রহণ করে সমুদ্রে, এরা সাধারণত সামুদ্রিক হয়, এরা দেহের নিচের দিকে থাকে। এদের উদাহরণ হচ্ছে তারা মাছ, সি আর্চিন। এরা আমরা যেই ভাগগুলো পড়লাম এখনো পর্যন্ত, আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যানিলিডা, প্লাটিহেলমিনথিস, এস্কেলহেলমিনথিস, একাইনোডার্মাটা, এগুলো সবই কিন্তু অমেরুদণ্ডী, অর্থাৎ এদের মেরুদণ্ড নেই, শিরদাঁড়া নেই। এরপরে আমরা আসছি মেরুদণ্ডী। মেরুদণ্ডগুলোকে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হচ্ছে মাছ বা মৎস্য। এদের আর দুভাগে ভাগ করা হয়েছে, একটা অস্থিযুক্ত মাছ, একটা তরুণাস্থিযুক্ত মাছ। তরুণাস্থিযুক্ত মানে হচ্ছে যেগুলো সামুদ্রিক মাছ, সাধারণত সমুদ্রে থাকে, হাঙর, কড, এই সমস্ত মাছগুলো। আর অস্থিযুক্ত মাছ যেগুলো সাধারণত পুকুরে বা নদীতে থাকে, রুই, কাতলা, ইলিশ, এগুলো সব অস্থিযুক্ত মাছ। এরপরে আমরা আসছি উভচর। উভচর মানে এরা সাধারণত ডাঙায় থাকে, কিন্তু এদের জনন কাজের জন্য, বংশবৃদ্ধির জন্য, ডিম পাড়ার জন্য এদেরকে জলে যেতে হয়, তারা হচ্ছে উভচর, যেমন ব্যাঙ। আচ্ছা, এরপরে আমরা আসছি সরীসৃপ বা সাপ। সরীসৃপ মানে যারা বুকে হেঁটে চলে, যাদের গোটা দেহ মাথা থেকে লেজ পর্যন্ত একটা মাত্র মেরুদণ্ড দিয়ে তৈরি, তারা হচ্ছে সরীসৃপ, যেমন সাপ, কুমির, টিকটিকি, গিরগিটি ইত্যাদি। এরপরে আমরা আসছি পাখি। পাখিরও হাত, পা আলাদাভাবে থাকে না, হাত থাকে না, পা থাকে, কিন্তু হাত দুটো ডানায় পরিবর্তিত হয়ে গেছে। এদের মূল বৈশিষ্ট্য হচ্ছে ডানা, এরা উঠতে পারে, পালক। বাদুড় কিন্তু পাখি নয়, বাদুড় স্তন্যপায়ী। এরপরের ভাগ হচ্ছে স্তন্যপায়ী। স্তন্যপায়ীর মূল বৈশিষ্ট্য হচ্ছে তারা শিশু অবস্থায় প্রত্যেকেই মায়ের স্তন পান করে বড় হয়, অর্থাৎ স্তন গ্রন্থি থাকবেই, দেহের মধ্যে স্তন গ্রন্থি থাকবেই। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে গুরুত্বপূর্ণ, এদের সারা দেহে চুল বা লোম থাকবে, স্তন্যপায়ী। আর এদের শাবক প্রসব করে জন্মগ্রহণ করবে। শাবক প্রসব করে মানে ডাইরেক্টলি পেটের ভেতরে বাচ্চা জন্ম হবে, ডিম তৈরি হবে না বা অন্য কোনোভাবে হবে না, তারা হচ্ছে স্তন্যপায়ী। আর বৈশিষ্ট্য হচ্ছে এদের বহিকর্ণ থাকবে, বাইরের কান থাকবে, তারা হচ্ছে স্তন্যপায়ী। এই যে ভাগগুলো, সেই ভাগগুলো গেল মেরুদণ্ডী প্রাণী। এরপরে আমরা আসছি উদ্ভিদ। উদ্ভিদকে যদি আমরা প্রথমেই ভাগ করে দিই যে
দুটো ভাগে ভাগ করা হবে। প্রথমে একটা হচ্ছে অপুষ্পক, অপুষ্পক, আর একটা হচ্ছে সপুষ্পক। অপুষ্পককে যদি আমরা ভাগ করি অনেকগুলো হবে। একটা হচ্ছে থ্যালোফাইটা, থ্যালোফাইটা, একটা হচ্ছে ব্রায়োফাইটা, একটা হচ্ছে টেরিডোফাইটা, টেরিডোফাইটা, এই তিনটেই কিন্তু। তাই থ্যালোফাইটা, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা। থ্যালোফাইটাটাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। থ্যালোফাইটা কথাটা মানে হচ্ছে এদের দেহটা থ্যালাস মতো, এদের দেহে মূল, কাণ্ড, পাতা ইত্যাদি ভাগে ভাগ করা যাবে না, তারা হচ্ছে থ্যালোফাইটা। এটা দুভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে একটা অ্যালগি মানে শ্যাওলা, শ্যাওলা, আর একটা হচ্ছে মস, না শ্যাওলা, আর একটা হচ্ছে ছত্রাক, এখানে ছত্রাক। এই যে ছত্রাক ভাগটাকে, এটাকে যদিও আমরা আলাদাভাবে করেছি ছত্রাকটাকে দেখিয়েছি, তবুও ছত্রাকটাকে অনেক বিজ্ঞানীরা থ্যালোফাইটার মধ্যে রেখেছেন। মূল হচ্ছে শ্যাওলা। শ্যাওলাটা কি না, এরা সাধারণত ভিজে জায়গায়, জলের মধ্যে বা ভিজে স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায়। এদের দেহ মূল কাণ্ড থাকে না, এদের ক্লোরোফিল থাকে, বিভিন্ন রকমের ক্লোরোফিল থাকতে পারে। এরাই সাধারণত আমাদের খাদ্য তৈরির জন্য, গোটা পৃথিবীর খাদ্য তৈরির জন্য মূল দায়ী, শ্যাওলারাই, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এরপরে আমরা আসছি ব্রায়োফাইটা। ব্রায়োফাইটা হচ্ছে মস জাতীয় উদ্ভিদ, মস জাতীয় উদ্ভিদ, অর্থাৎ এদেরও মূল কাণ্ড পাতায় ভালোভাবে ভাগ করা যায় না, কিন্তু মূলের মতো বা কাণ্ডের মতো অংশ থাকে কিছুটা, তারা হচ্ছে ব্রায়োফাইটা। এরপরে আমরা আসছি টেরিডোফাইটা। টেরিডোফাইটা হচ্ছে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়, কিন্তু ফল ফুল হয় না। মূল কাণ্ড পাতা হয় এদের, কিন্তু ফল ফুল হয় না, সেজন্য এরা অপুষ্পক। এই তিনটে ভাগ, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, তিনটাকেই বলা হয় অপুষ্পক। এরপরে আমরা আসছি সপুষ্পক। সপুষ্পকটাকে প্রথমেই আমরা দুভাগে যদি ভাগ করে নিই, একটা হচ্ছে গুপ্তবীজি, গুপ্তবীজি, একটা হচ্ছে ব্যক্তবীজি। গুপ্তবীজি আর ব্যক্তবীজি। তো গুপ্তবীজি কারা না, যে সমস্ত উদ্ভিদ বীজগুলো, উদ্ভিদের যে বীজ, তারা ফল দিয়ে ঢাকা থাকে, অর্থাৎ ফুল হয় এবং ফুল থেকে ফল হয় এবং সেই ফলের মধ্যে বীজটা লুকানো থাকে বা ঢোকানো থাকে। সাধারণত আমরা যে গাছগুলো আমরা দেখতে পাই খালি চোখে, এখানে সাধারণত বেশি পরিমাণে, তারা সবাই গুপ্তবীজি। আর ব্যক্তবীজি কোন উদ্ভিদগুলো না, যাদের বীজ ফল দিয়ে ঢাকা থাকে না, মুক্ত অবস্থায় বীজটা থাকে, তারা হচ্ছে ব্যক্তবীজি। যেমন পাইনাস, সাইকাস, গিঙ্গো, নিটাম, এফিড্রা, এগুলো হচ্ছে ব্যক্তবীজি। ঠিক আছে, এর ইংরেজি নাম হচ্ছে, গুপ্তবীজিকে বলা হয় অ্যাঞ্জিওস্পার্ম, আর ব্যক্তবীজিকে বলা হয় জিমনোস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্ম। ঠিক আছে, গুপ্তবীজিকে বলা হয় অ্যাঞ্জিওস্পার্ম আর ব্যক্তবীজিকে বলা হয় জিমনোস্পার্ম। এরপরে গুপ্তবীজিকে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে একবীজপত্রী, একটা হচ্ছে দ্বিবীজপত্রী। একবীজপত্রী আর দ্বিবীজপত্রী। একবীজপত্রী মানে যাদের একটাই মাত্র বীজপত্র থাকবে, আর দ্বিবীজপত্রী মানে দুটো বীজপত্র থাকবে, তারা হচ্ছে দ্বিবীজপত্রী। এই গেল গোটা উদ্ভিদ এবং প্রাণীর শ্রেণী বিভাগ। এখান থেকে যদি কারোর কোনো কিছু প্রশ্ন থাকে, জানার থাকে, আমাকে জিজ্ঞাসা করবে, আমি চেষ্টা করব তাদের সঠিক উত্তর দেওয়ার।